মা আমি কলেজে যাচ্ছি। বাবা সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ। চা। জাভেদ। হ্যাঁ স্যার। এটা রূপা সোসাইটির এফিডেভিট, কাল দিতে হবে। নোটারি করতে হবে না স্যার? হ্যাঁ, নোটারি করিয়ে দিও আর সাথে এই বিলগুলো অ্যাটাচ করে দিও। ঠিক আছে স্যার। কালকেই করে দিও, কিন্তু খুব জরুরি। একদম স্যার, আমি কাল সকালের মধ্যে এটা করিয়ে দেবো। আর এই আঞ্জানি সোসাইটির অ্যাকাউন্টসও চলে এসছে, এটাকে এক্সপেন্স শিটের সাথে ট্যালি করে দিও। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি করছি। একজন মাঝারি মানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুরেন্দ্র দালবি, যিনি হাউজিং সোসাইটির অ্যাকাউন্টের অডিট করতেন আর সোসাইটির রেজিস্ট্রেশনও। আর এই কাজে তার সহযোগী ছিলেন জাভেদ খান। এতদিন তাদের জীবনের সবকিছু ঠিক ছিল, কিন্তু 15ই অক্টোবর 2013-তে সবকিছু বদলে যায়। বাই মা। तुम्ही डायल केलेला नंबर बंद आहे. कृपया थोड्या वेळाने पुन्हा জাভেদ আসেনি এখনো? কি জানি কোথায় আছে, ফোনটাও সুইচ অফ বলছে। আজও রূপা সোসাইটির এফিডেভিট দেওয়ার কথা, কে জানি কোথায় আছে। तुम्ही डायल केलेला नंबर बंद आहे. দেখেছো, বন্ধ বলছে। দেখো লেট হয়ে গেছে হয়তো, ট্রাফিকও তো থাকে এখন। কোন বিল্ডিংটা? এই বিল্ডিংটাই স্যার। চল। আগে সুরেন্দ্র বাড়িতে আছেন? হ্যাঁ আছে, কিন্তু আপনারা কারা? জাভেদ, কি কি হয়েছে? সুরেন্দ্র বাবু কোথায়? স্যার 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 আমার কথাটা শুনুন। কি হয়েছে কি স্যার? আরে আপনারা কারা? জাভেদ, এনারা কে? ইন্সপেক্টর কাদের, বাসি পুলিশ স্টেশন। ভাঙ্গে ঘটকে প্রত্যেকটা পেপার খুঁটিয়ে দেখো। হ্যাঁ স্যার। কিন্তু ইন্সপেক্টর, কি হয়েছে কি? জাভেদ, কি করেছো তুমি? এই যে পেপারটা ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, এটা জালি। তোমরা দুজন মিলে এই ব্যবসা করছো? না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। স্যার, এখানে অনেক পেপারস আছে, সবকটাই চেক করতে হবে। না স্যার, আমি তো বলছি আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি একজন সিএ, অনেক বছর ধরে এই কাজ করছি আমি। আচ্ছা, তার মানে এই জালি পেপারের ব্যবসা অনেক দিন থেকেই চলছে। এবার অনেক দিন ধরে জেলে থাকার অভ্যেসটা তৈরি করে ফেলো। না, কিন্তু জাভেদের মানে কি? স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি তো শুধু এনার জন্য কাজ করি স্যার। যাইনি বলেন তাই করি, আমি সত্যি কিছু করিনি স্যার। ভাঙ্গে সুরেন্দ্র বাবুকে গ্রেফতার করো। Yes, sir. ঘাটকে সমস্ত ফাইলগুলো বাজেয়াপ্ত করো। স্যার আমার কথা চলো। শুনুন স্যার। দেখুন ও এরকম কিছু করতে চলো, পারে না। আমার কথা শুনুন। এসো। স্যার আমার স্বামী এসব কিছু করেনি। স্যার স্যার ও এরকম কিছু করতে পারে না। শুনুন স্যার। প্রত্যেক আসামি ধরা পড়ার পরে এরকমই বলে। না না স্যার শুনুন, চলো, আমার কথা স্যার। শুনুন। স্যার এ সত্যি এরকম কিছু করেনি স্যার। স্যার 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 আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। যেখান থেকে ওই পেপারটা কিনেছিস তারা হয়তো নকল পেপার দিয়েছে স্যার। আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। আমি সুরিন্দর বাবুর জন্য কাজ করি স্যার। উনি যা বলেন আমি তাই করি স্যার। আমি সত্যি কিছু জানি না। আচ্ছা, তোমরা দুজন কিছুই জানো না। জেলে গিয়ে মার পড়লে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। স্যার 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 আমি সত্যি কথা বলছি স্যার। আমি সত্যি আমি কিছু করিনি স্যার। স্যার আপনার যদি কিছু লাগে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। একে তো জালিয়াতি করছো, তার মধ্যে পুলিশকে আবার ঘুষ দেওয়ার চেষ্টা করছো। না 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 স্যার। স্যার দেখুন, আমরা খুব সিম্পল আর সাধারণ মানুষ, এরকম দু নম্বরই ব্যবসার কথা ভাবতেই পারি না। যারা নির্লজ্জের মতো ঘুষ দিতে পারে তারা সবকিছু করতে পারে। না স্যার, আমি ওনার সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি। উনি এরকম করতে পারেন না স্যার। স্যার আমাদেরকে ছেড়ে দিন স্যার, আমরা কিচ্ছু করিনি। স্যার 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 বিশ্বাস করুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। আমার স্বামী এরকম কিছু করতে পারে না, সত্যি বলছি স্যার। ওকে ছেড়ে দিন স্যার। স্যার তুমি প্রত্যেকটা পেপার ভালো করে খুঁটিয়ে দেখবে, আর তার মধ্যে যেটা জালি বেরোবে সেটা বদলে দেবে। স্যার আমি সব বদলে দেবো স্যার। সব পেপার বদলে দেবো।
4 লাখ। 4 লাখ টাকা দাও, কেসটা আমি বন্ধ করে দেবো। স্যার 4 লাখ টাকা আমার কাছে নেই স্যার। চল। স্যার 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 একটু 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 কমিয়ে দিন স্যার। স্যার 4 লাখ টাকা আমার কাছে নেই স্যার, সত্যি বলছি, একটু কমিয়ে দিন, আমি দিয়ে দেবো। স্যার আমাদের ছেড়ে দিন স্যার, একটু একটু কমিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ ছেড়ে দিন। একটু 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 অল্প অল্প কিছু। ঠিক আছে, এখন 40,000 টাকা নিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা ভেবে নিও না যে এরপরে এরকম বাজে কাজ করলে পার পেয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখনই গিয়ে পেপার সব চেক করছি, কোনো উল্টোপাল্টা কিছু দেখলেই আমি পেপার বদলে দেবো স্যার। গাড়িতে বসো। স্যার স্যার আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, চুপচাপ বস। চল, চল, স্যার। অ্যারেস্ট দেখাতেই হবে। স্যার এরকম করবেন না চল। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আরে চল স্যার আমি কিছু করিনি স্যার। স্যার ওঠ। দেখো তুমি তুমি একবার এই সমস্ত পেপার একবার চেক করে নাও না, দেখো না, হয়তো হতে পারে এর মধ্যে কোনো নকল পেপার আছে। এই প্রত্যেকটা পেপারই রেজিস্টার্ড আর সোসাইটিকেও দেওয়া হয়ে গেছে, এর মধ্যে যদি কিছু উল্টোপাল্টা থাকে তাহলে আমি ফেসে যাব। বাবা, এখন তো তুমি 40,000 টাকা দিয়ে ব্যাপারটা সামলেছ, কিন্তু পরে যদি জানা যায় সব পেপারগুলোই নকল, তখন? আমি সেসব জানি না, আমি একটা ঝামেলা থেকে কোনো মতো বেঁচেছি, আমি আর দ্বিতীয় কোনো ঝামেলায় জড়াতে চাই না। বাবা, তুমি কি সত্যিই জানতে না যে এই পেপারগুলো নকল? না মোহিত, আমি সত্যি জানতাম না। পুলিশ মামলা ধামাচাপা দেওয়ার জন্য 4 লাখ টাকা চায়, কিন্তু সুরেন্দ্র দলবি 40,000 টাকায় সব সমস্যা মিটিয়ে নেয়। কিন্তু সত্যিই কি এই মামলাটা এখানেই শেষ হয়ে গিয়েছিল? হ্যাঁ জাভেদ, বলো। স্যার আমি ভেসে গেছি স্যার, আপনি তো পার পেয়ে গেলেন কিন্তু আমি ভেসে গেলাম স্যার। এসব কি বলছো জাভেদ? স্যার আপনি তো জানেন, আপনি যেখানে আমাকে যেতে বলেছেন সেখান থেকে আমি পেপার কিনেছি। স্যার আমাকে পুলিশ ধরে নিয়েছে, নাসিকে নিয়ে এসছে, আমাকে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেবে বলছে স্যার। স্যার আমাকে বাঁচান স্যার। কিন্তু তোমাকে নাসিক কেন নিয়ে গেল ওরা? কেস বন্ধ করার জন্য তো আমি 40,000 টাকা দিয়েছিলাম। আপনি তো টাকা দিয়ে ছাড়া পেয়ে গেলেন স্যার, আর আমাকে ফাঁসিয়ে দিলেন স্যার। স্যার এরা আমাকে ছাড়ার জন্য 8 লাখ টাকা চাইছে স্যার। কি? স্যার আমাকে এখান থেকে বার করুন স্যার। স্যার বলুন আমি 8 লাখ টাকা কোথা থেকে আনবো? ক্রাইম ব্রাঞ্চের লোকজন আমাকে খুব মারবে স্যার। প্লিজ প্লিজ আমাকে বাঁচান স্যার। দেখো জাভেদ, আমার যতটা ক্ষমতা আমি করেছি, এর বেশি আমি কিছু করতে পারবো না। এবার যা করার তুমি করো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। The number you have called is currently switched off. আমি আমি আরে আরে হয়েছেটা কি? জাভেদের ফোন এসেছিল, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? কিন্তু জাভেদ করেছেটা কি? কিছু কিছু নকল কাগজের কথা বলছিল যে ওর বস নাকি ওকে ফাঁসিয়ে দিয়েছে। দেখ মা, আমাকে ঠান্ডা মাথায় বল যে কি হয়েছে। সালাম আলাইকুম কাকা। আলাইকুম সালাম। কি হয়েছে? সব ঠিক আছে? আরে কিচ্ছু ঠিক নেই, তুই আমজাদকে সঙ্গে নে। জাভেদ কোনো বড় সমস্যায় ফেঁসে গেছে। কি হয়েছে কি চাচা? আরে বাবা, জাভেদকে পুলিশ ধরে নিয়ে গেছে ওই নকল কাগজপত্রের ব্যাপারে।
জাভেদ বলছিল যে ওর বসই নাকি ওকে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ ওকে নাসিক ধরে নিয়ে গেছে, ওকে ছাড়াবার জন্য 8 লাখ টাকা চাইছে। 8 লাখ? বাবা, জাভেদ বলছিল তোমরা দুজনই ওকে বাঁচাতে পারবে। আপনারা কারা? সুরেন্দ্র বাবু, আমি ইয়াকুব, জাভেদের বন্ধু। আর এই আমজাদ। কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন। সাহেব, আপনি তো জানেন সাহেব, জাভেদ ফেঁসে গেছে, ওকে ছাড়াতে হবে সাহেব। আমি কিছু করিনি। বাবু, ও তো আপনার জন্যই কাজ করতো না? আর এই যে নকল কাগজপত্র, সব কিছু তো আপনার কাজেরই। সাহেব ও গরিব, তাই জন্য পুলিশ ওকে কিছুতেই ছাড়তে চাইছে না। আপনি আমাদেরকে সাহায্য করুন সাহেব। সাহেব, ওকে ছাড়বার জন্য ওরা 8 লাখ টাকা চাইছে। আরে নকল পেপার ওই নিয়ে এসেছিল, এখন নিজে ফেসে গেছে, আর ওর চক্করে পড়ে আমিও ফেসে গেছি। আপনারা চলে যান এখান থেকে, আমি কিছু করতে পারবো না। সাহেব, এরকম করবেন না সাহেব। 4 বছর ধরে জাভেদ তো আপনার কাছেই কাজ করেছে, এরকম অবস্থায় ওকে ছেড়ে দিলে কি করে চলবে সাহেব? বাবু, আপনি ওকে একমাত্র এখন বাঁচাতে পারেন। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি তো বললাম আমি কিছু করতে পারবো না। প্লিজ চলে যান এখান থেকে। বাবা, এসব কি হচ্ছে? এই পেপারগুলো সত্যিই নকল নয় তো? তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। বাবা, যদি জাভেদ ফেসে যায় তাহলে তুমি আবার ফাঁসতে পারো। সালাম আশা দেবী। আরে কাকা, আপনি? আশা দেবী, আমার সর্বনাশ হয়ে গেছে। স্যার, ওরা মারধর করবার হুমকি দিচ্ছে। বলছে যে যদি টাকা না দেয় তো 1 বছরের জন্য জেলে ভরে দেবে। এদিক সেদিক করে 3 লাখ টাকা আমি জোগাড় করেছি। এখন শেষ ভরসা আপনি, শুধু আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনার পায়ে আরে কি পড়ছি। করছেন আপনি চাচা? কি করছেন আপনি? প্লিজ। স্যার, বাড়ির লোকজন কেঁদে কেঁদে ওরা পাগল হয়ে যাচ্ছে, মরে যাবে ওরা। স্যার, আমি সন্তানের নামে দিব্যি খেয়ে বলছি, আমি আপনার প্রতিটা টাকা শোধ করে দেবো। যতদিন না শোধ হচ্ছে জাভেদ বিনা মজুরিতে আপনার কাছে কাজ করবে, আমি কথা দিচ্ছি। চল যা, এবার তোর ছুটি। শোনো, তোমার বসের ফোন এসেছে। বলে দাও আমি বাড়িতে নেই। হ্যালো হ্যালো স্যার, উনি একটা কাজে বাইরে গেছেন। হ্যাঁ, ঠিক আছে। কি গো, কি হয়েছে? ওই বেটা জাভেদ আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে, আর তার উপরে ফোনও তুলছে না। ওকে আমি ছাড়বো না। আরে সুরিন্দর বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। জাভেদ কোথায়? আমায় ক্ষমা করে দিন স্যার, আমি আপনার সঙ্গে আর কাজ করতে চাই না। আপনি আমায় ফাঁসিয়ে দিয়েছিলেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে ফাঁসিয়েছি? আপনি যেদিন যেখান থেকে যা পেপার আনতে বলেছেন আমি এনেছি। পরে জানতে পারছি যে পেপারগুলো জালি, আর পুলিশের নামটা কার গেল? আমার। আমি গরিব মানুষ, পরিশ্রম করে আগে এগোতে চাই।
আর আপনি আমার সঙ্গে এইসব করছেন। আরে আমার নামে তুমি যা ইচ্ছা বলে যাচ্ছ। দেখো, আমার সাথে কাজ করতে না চাও ঠিক আছে, কিন্তু আমার 5 লাখ টাকাটা ফিরিয়ে দাও। আমি ওটা দিতে পারবো না স্যার। দিতে পারবো না মানে কি? হ্যাঁ, মার্কেট থেকে লোন নিয়ে তোমাকে ছাড়ানোর জন্য আমি টাকাটা জোগাড় করেছিলাম। আমার টাকা ফেরত চাই। কিসের টাকা স্যার? ফাঁসিয়েছেনও আপনি আর ছাড়ানোর নাটকটা আপনিই করলেন। এসব আপনার চক্রান্ত স্যার, আমি সব বুঝতে পারি। কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, আমার টাকাটা আমার ফেরত চাই। আর আর মেহবুব চাচা, আপনি তো আমার হাতে পায়ে ধরেছিলেন, ওর নামে দিবি খেয়ে বলেছিলেন টাকাটা ফিরিয়ে দেবেন। ওই 3 লাখের ধারটাও আমাকে মেটাতে হবে। আপনি তো ওকে এইভাবে ফাঁসিয়েছেন, তাই না? আমার জাভেদ আমাকে সব কথা খুলে বলেছে। পুলিশ আপনাকে ছাড়বার জন্য 40,000 টাকা নিয়েছে, আর একটা গরিব ছেলেকে ছাড়বার জন্য 8 লাখ টাকা। শুনুন স্যার, আমাদের গরিবী আনার সুযোগ নেবার চেষ্টা করবেন না। ভালো, আমি সব বুঝতে পেরেছি। তোমরা দুজনে মিলে চালটা চেলেছো। প্রথমে তো আমার টাকা তোমরা লুট করলে, আর এখন আমার ওপরই দোষারোপ করছো। হাত গুটিয়ে বসে থাকার লোক আমি নই। আমার টাকা আমি আদায় করেই ছাড়বো। ভালোই চাল চেলেছে সবাই মিলে, আমার থেকে টাকা নিয়েছে, আর এখন সবাই মিলে আমাকেই দোষ দিচ্ছে। বাবা, এখন কথাটা হচ্ছে যে এই পেপারগুলো সত্যি নকল কিনা। আমার তো কিচ্ছু মাথায় আসছে না। এসব কি হচ্ছে? মানে কে মিথ্যে বলছে, কে সত্যি বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক করে বলো, এক্স্যাক্টলি হয়েছিল কি? স্যার, ওরা ওয়াশি থানা থেকে এসেছিল। ইন্সপেক্টর কাদের, সাব ইন্সপেক্টর ভাঙ্গে আর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ঘাটকে। আপনারা কারা? জাভেদ, এনারা কে? ইন্সপেক্টর কাদের, ওয়াসি পুলিশ স্টেশন। ভাঙ্গে, ঘটকে। ওরা জাভেদকে নাসিকে নিয়ে গিয়েছিল আর হুমকি দিয়েছিল ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার, জাভেদ ফোন করে বলল যে ওরা 8 লাখ টাকা চাইছে। তারপর ওই 2 বন্ধু ইয়াকুব আর আমজাদ আমার বাড়ি আসে। আপনি আমাদেরকে সাহায্য করুন সাহেব। সাহেব, ওকে ছাড়বার জন্য ওরা 8 লাখ টাকা চাইছে। আমি চলে যেতে বলি, তারপর ওর বাবা আমার কাছে আসে, আমার হাতে পায়ে ধরে। আমি আপনার পায়ে আরে কি করছেন আপনি চাচা? কি করছেন আপনি? প্লিজ। এই সবের চাপে পড়ে আমি 5 লাখ টাকা জোগাড়ও করে ফেলি। ঠিক আছে, তুমি যা বলছো আমি মেনে নিলাম, কিন্তু তুমি তো বলছো যে পুলিশের লোক যখন তোমার বাড়িতে যায় তোমার কাছে দেওয়ার মতো 4 লাখ টাকাও ছিল না। চল স্যার, স্যার স্যার একটু 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 কমিয়ে দিন স্যার। স্যার 4 লাখ টাকা আমার কাছে নেই স্যার। তো এই 5 লাখ কোথা থেকে এলো? স্যার স্যার সেই সময় আমি খুব ঘাবড়ে গেছিলাম স্যার। সত্যিই আমার কাছে টাকা ছিল না, তাই আমি এটিএমে নিয়ে যাই ওদের। অ্যাকাউন্টে যত টাকা ছিল সব বার করে দিই, কিন্তু যখন জাভেদ ফেসে গেল তখন আমি ভাবলাম যে আমিও হয়তো এই কেসে ফেসে যেতে পারি। তাই আমি মার্কেট থেকে 5 লাখ টাকা লোন তুলে ওকে ছাড়াই আমি। আর এখন ওরা বলছে টাকাটা ফেরত দেবে না। আর স্যার, আমি সমস্ত পেপার চেক করেছি, তাতে কোনো নকল পেপার নেই স্যার। এই পুরো খেলাটা জাভেদ খেলেছে স্যার, আমার টাকা হাতানোর জন্য। ঠিক আছে, আমরা জাভেদকে এনকোয়ারির জন্য ডাকছি। আসুন। আমার মনে হয় দুজনের মধ্যে কোনো ঝগড়া ছিল। দুজনের মধ্যে একজন অন্যজনকে ঠকাচ্ছে। এক কাজ করো, এই জাভেদকে ডেকে নাও আর তুমি জিজ্ঞাসাবাদ করে নিও। স্যার, কি চলছে এসব? চক্করটা কি? চক্কর? কোনো চক্কর নেই স্যার। স্যার, উল্টে সুরিন্দরবাবু আমাকে অনেক দিন ধরে টাকা দেননি, প্রায় 5 লাখ টাকা। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলার পর টাকাটা দিয়েছেন স্যার, আর এখন মিথ্যে বদনাম লাগাচ্ছেন আমার উপর। কি? আগে হ্যাঁ স্যার। স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি কিচ্ছু করিনি। সুরিন্দরবাবু আমাকে 1.5 বছর ধরে মাইনে দেননি। আমি ধার শোধ করার নামে কোনো রকমের টাকাটা বার করেছি স্যার। আর স্যার, তারপর থেকে আমার পিছনে পড়ে রয়েছেন স্যার। স্যার, মিথ্যে কেস দিচ্ছেন আমার উপর স্যার। হ্যাঁ স্যার, জাভেদ সত্যি কথা বলছে। তো এই পুলিশ রেড, জাল পেপার, এগুলো কি? স্যার, এগুলো সবই বানানো গল্প স্যার। এরকম কিছু হয়নি স্যার। ওর মনে যা এসেছে ও আপনাদেরকে বলে গেছে স্যার। স্যার, ওর বাড়িতে কোনো পুলিশ রেড হয়নি স্যার। ইন্সপেক্টর কাদের, ওয়াসি পুলিশ স্টেশন। এই যে পেপারটা ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, এটা জালি। সব বদলে দেবো স্যার, সব পেপার বদলে দেবো। 4 লাখ টাকা দাও, কেসটা আমি বন্ধ করে দেবো। হ্যাঁ জাভেদ, বলো। স্যার, আমি ভেসে গেছি স্যার। পুলিশ ওকে নাসিক ধরে নিয়ে গেছে, ওকে ছাড়াবার জন্য 8 লাখ টাকা চাইছে। বাবু, আপনি ওকে একমাত্র এখন বাঁচাতে পারেন। আমি আপনার পায়ে আরে কি করছেন আপনি চাচা? কি করছেন আপনি? প্লিজ। স্যার, এইভাবে আমার কাছ থেকে টাকাটা আদায় করতে চাইছে স্যার। আমি গরিব মানুষ স্যার। হ্যাঁ স্যার, ওর কাছে তো আমি কখনো যাইনি। আর না কখনো আমার বন্ধু ইয়াকুব আর আমজাদ গেছে ওনার সঙ্গে দেখা করতে। স্যার, আমাদেরকে অকারণে ডিস্টার্ব করছেন। স্যার, আমি একটা ছোটোখাটো মেকানিক।
আর আমার একটা ডিমের দোকান আছে সাহেব। আর আমরা এর আগে সুরেন্দ্র বাবুর সাথে কখনো দেখাই করিনি। সাহেব কখনো কখনো জাভেদের কাছে ওনার নাম শুনেছি সাহেব। ও 4 বছর ধরে ওনার কাছে কাজ করেছে। সত্যিটা কি ছিল? পুলিশের এই রেড করা, এই ঘুষ, কে সেই লোক যে মন গড়া গল্প বানাচ্ছিল? কে মিথ্যে কথা বলে অন্যকে ফাঁসাচ্ছিল? আর কেই বা কাকে ঠকাচ্ছিল? দেখুন, আমি জাভেদ আর মেহবুবকে অনেকবার জিজ্ঞেস করেছি, আর দুজনেই একটাই কথা বলছে, পুরো ব্যাপারটাই মিথ্যে। আরে স্যার, মিথ্যে ওরা বলছে, ঠকিয়েছে ওরা আমাকে। এখন আমি বুঝতে পেরেছি ওরা বাপ বেটা মিলে করেছে এসব। আর ওই জাভেদ তো প্রথম থেকেই বেঈমান। স্যার, এই সোসাইটির অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে স্যার। একটু এদিক ওদিক করে কিছু টাকা বের করে নিলে কেউ জানতেও পারবে না স্যার। তোমার মাথা ঠিক আছে? কি ফালতু কথা বলছো? আরে রাগ করছেন কেন স্যার? এতগুলো সোসাইটির অ্যাকাউন্ট দেখি আমরা, একটু এদিক ওদিক করলেই প্রচুর লাখ টাকা জমে যাবে স্যার। স্যার প্রচুর টাকা কামাবেন, আমাকেও একটু দিয়ে দেবেন। আর স্যার এত বড় বড় সোসাইটি কার কোনো লোকসানও হবে না স্যার। কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ, এত বছর ধরে আমি এদের সাথে সৎভাবে ব্যবসা করি, সবাই কত ভরসা করে আমার উপরে, আর তুমি বলছো আমি এদের বিশ্বাস ভঙ্গ করি? তুমি এত বছর ধরে আমার সাথে কাজ করো, তাই তোমার এই ফালতু কথার জন্য এখনকার মতো তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। ভবিষ্যতে এই রকম কোনো ফালতু কথা আমার সামনে বলবে না। লোক ঠকানোর বুদ্ধি ওর মাথায় প্রথম থেকেই ছিল, কিন্তু আমি কি চাই জানতাম যে ও আমাকেই ঠকিয়ে চলে যাবে। সুরেন্দ্র বাবু, আমার মনে হচ্ছে যে জাভেদ আর আপনার মধ্যে একটা কোনো ঝামেলা রয়েছে, কিন্তু কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন আপনারাই জানেন। এখন আপনাদের ঝামেলার মধ্যে পুলিশকে জড়াবেন না। আরে যা, আমি এইভাবে জাভেদকে আমার টাকা হজম করতে দেব না, আর এইভাবে নিজেকে নিজের চোখে বোকাও হতে দেব না। স্যার 2 মাস ধরে থানায় ঘোরাঘুরি করছি, আমার কথা কেউ শুনছেই না। স্যার ওই সাব ইন্সপেক্টর সবসময় এই কথাই বলছে, এটা আমাদের দুজনের ভেতরের মামলা, পুলিশকে যেন না জড়াই। স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি যে জাভেদ আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। স্যার, আপনি এটা কি, এই কেস এখনো শেষ হলো না? স্যার তা নয়, আমি জাভেদ আর মেহবুবকে বহুবার ডেকে পাঠিয়েছি, কিন্তু প্রত্যেকবারই জাভেদ বলেছে যে ওনার থেকে জাভেদ 5 লাখ টাকা পায়, যেটা উনি দিতে অস্বীকার করেছেন। জাভেদ যে 5 লাখ টাকা লোন নেয় সেটা আসলে জাভেদেরই, আর জাভেদের মতে পুরো ব্যাপারটা উনি বানিয়ে বলছেন। না স্যার, এই জাভেদ মিথ্যে কথা বলছে। স্যার আমি সত্যি কথা বলছি, আমি যাদের সাথে কাজ করি তাদেরকে একবার জিজ্ঞাসা করুন। এই জাভেদ শুরুর থেকেই বেঈমান। এই ওয়াসি পুলিশ স্টেশনের অফিসার কি নাম বলেছিলেন তাদের? স্যার ওই ইন্সপেক্টর কাদের, সাব ইন্সপেক্টর ভাঙ্গে আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘাটকে। ঠিক আছে, আপনি কাল আসুন, আমি নিজে এনকোয়ারি করব। থ্যাংক ইউ। ইন্সপেক্টর আচারেকার, ওয়াসি পুলিশ স্টেশন। আচরেকার সাহেব নমস্কার, আর কে মার্ক পুলিশ স্টেশনের ইন্সপেক্টর কামলে বলছি। বলুন কামলে স্যার। আচ্ছা, আপনার ভাসি পুলিশ স্টেশনে ইন্সপেক্টর কাদের, সাব ইন্সপেক্টর ভাঙ্গে আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘাটকে কাজ করে কি? কাদের, ভাঙ্গে, ঘাটকে? না, এরকম নাম তো আমি কোনোদিন শুনিনি। নাভি মুম্বাইয়ের কোনো পুলিশ স্টেশনেই এরা কাজ করে না। কামলে স্যার, গত 10 বছর ধরে আমি এই এরিয়াতে কাজ করছি, সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। থ্যাংক ইউ আচরেকার স্যার। এই নামের কোনো পুলিশ ভাসি পুলিশ স্টেশনে নেই। স্যার এই কারণেই আমি ওনার কোনো কথাই বিশ্বাস করছিলাম না। যদিও মিথ্যে কথা বলে থাকে তাহলে মিথ্যেটা ফাঁস করা জরুরি। একটা কাজ করো, এই সুরিন্দর যা বলছে তার ভালো করে খোঁজ খবর নাও। ওর এটিএম এর থেকে টাকা বার করা, মেহবুব ওর বাড়িতে টাকা চাইতে আসা, ইয়াকুব আর আমজাদ সব খোঁজ নাও। যদি এটা মিথ্যে হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সুরিন্দর ফালতুই চেঁচামেচি করছে।
স্যার কিচ্ছু মাথায় আসছে না, খুব বড় চক্কর মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদেরও কোনো ভুল আছে। কেন, কি হয়েছে? স্যার এটা সত্যি যে সুরিন্দার যে ফ্ল্যাটে থাকে 15ই অক্টোবর সেখানে ইয়াকুব আর আমজাদ গিয়েছিল। স্যার ওই বিল্ডিংয়ের সেলফোন টাওয়ারও রয়েছে যার মাধ্যমে ওদের উপস্থিতি প্রমাণিত। আর ওই জাভেদের বাবা মেহবুব? স্যার উনিও 16 অক্টোবরের সকালে ওখানে যান। আর স্যার 15-16 অক্টোবর জাভেদ নাসিকেই ছিল। ও 15ই অক্টোবর রাত 11:30টায় সুরিন্দারকে ফোনও করে। হ্যাঁ জাভেদ বলো। স্যার আমি বেঁচে গেছি স্যার। আর স্যার 15ই অক্টোবর দুপুর 12:55 ও এটিএমেও গিয়েছিল, ওখান থেকে টাকা বের করে কাউকে দেয়। এটিএমে সিসিটিভি ফুটেজ। আপনি কি কাজ করো তোমরা? এই সমস্ত ইনভেস্টিগেশন আগে করা উচিত ছিল। সরি স্যার। কান্নাকাটি করে ভুলিয়েছে ওরা। দেখতে হবে এটা যে আসল ব্যাপারটা কি, কে এই কেসের মাস্টার মাইন্ড। এই কেস এবার অন্য এক চেহারা নিতে শুরু করে। পুলিশ এ বিষয়ে প্রমাণ পেয়ে গিয়েছিল যে সুরেন্দ্র দলবি সত্যি কথাই বলছে। তার মানে কি এটাই দাঁড়ালো যে এই পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড জাভেদই ছিল। জাভেদ তো বাড়িতে নেই স্যার। কোথায় গেছে? আর ফোন বন্ধ আছে কেন? জানি না স্যার। স্যার আমি 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 তো কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার ওরা মিথ্যে কথা বলছে, গরিব মানুষ বলে ওরা ফাঁসাচ্ছে আমাদের। ইয়াকুব আর আমজাদের বাড়ি কোথায়? স্যার আমি আমি সত্যিই জানি না যে ইয়াকুব কোথায়। আমজাদ কোথায় সেটা তো অবশ্যই জানো তুমি। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব। আমি আমি কসম খেয়ে বলছি সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি সত্যি কিচ্ছু জানি না সাহেব। সাহেব আমার কথাটা শুনুন সাহেব। সাহেব আমার কথাটা একটু শুনুন। স্যার আমি সত্যি বলছি, আমি ওনার সাথে কখনো দেখা করিনি। মিথ্যে বলছে ওই লোকটা। হ্যাঁ সাহেব, আমিও কখনো দেখিনি ওনাকে। তোমরা সুরিন্দরের সাথে দেখা করেছিলে, তার প্রমাণ আছে আমার কাছে। যতক্ষণ মুখ না খুলবে না এখানেই বসে পৌঁছবে। এখন দুজনে মিলে ঠিক করো সব থেকে আগে কে মুখ খুলবে। আচ্ছা চাচা, জাভেদ কোথায়? আমি জানি না ও কোথায় গেছে, ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে। আপনি ইয়াকুব আর জাভেদের বাড়ির বাইরে কনস্টেবল লাগিয়ে দাও। পালিয়ে পালিয়ে যাবে কোথায়? স্যার শুনছো? পুলিশ জাভেদের বাবা আর জাভেদের বন্ধু আমজাদকে ধরেছে। আর জাভেদ? জাভেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আরে জাভেদের জন্য আমি কেন ভুগবো? আমি পুলিশকে সব সত্যি কথা বলে দেবো। পাগলামি করিস না, আমরা সবাই ফেঁসে যাব। কম ফেসে রয়েছি নাকি আমরা? ও তো সাইড কেটে পালিয়ে গেল। তো কে মুখ খুলবে আগে? সাহেব আমি আগে পিছে কিচ্ছু জানি না সাহেব। আমি খুব একটা কিছু জানি না সাহেব। সেদিনকে মেহবুব চাচা ইয়াকুবকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আরে বাবা, জাভেদকে পুলিশ ধরে নিয়ে গেছে। এনার কথাতেই আমরা সুরেন্দ্র বাবুর বাড়িতে গিয়েছিলাম। আপনি আমাদেরকে সাহায্য করুন সাহেব। সাহেব ওকে ছাড়বার জন্য ওরা 8 লাখ টাকা চাইছে। আর তারপর মেহবুব চাচা পয়সা নিয়ে আমাদের কাছে এসেছিল আর নাসিক যেতে বলে জাভেদকে ছাড়ানোর জন্য। জাভেদ এই কাজের জন্য আমাদের 5,000 টাকা করে দিয়েছিল। তো এটা জাভেদের প্ল্যান? জানি না সাহেব কার প্ল্যান ছিল। এই কাদের, ভাঙ্গে আর ঘাড়গে এরা কারা? খুদা কসম সাহেব আমরা কিচ্ছুটি জানি না সাহেব। যেটুকুনি জানি সেটুকু বলে দিয়েছি সাহেব। স্যার আমিও বেশি কিছু জানি না জাভেদ কিভাবে কি করেছে। সেদিন রাতে ও ফোন করেছিল বাড়িতে ওর বউকে। আমি আমি আরে হয়েছেটা কি?
তারপর আমি জাভেদের সাথে কথা বলি। হ্যাঁ আব্বু, এক্ষুনি ইয়াকুব আর আমজাদকে সুরিন্দর বাবুর বাড়িতে পাঠাও, আর 8 লাখ টাকা চাইতে বলবে। 8 লাখ? কিন্তু জাভেদ, হয়েছেটা কি? আমাকে পুলিশ ধরে নিয়েছে। কেউ যেন ব্যাপারটা জানতে না পারে, খুব চুপচাপ কাজটা করবে। ইয়াকুব আর আমজাদ ওখান থেকে খালি হাতে ফেরে। আমি তারপর জাভেদকে ফোন করি। জাভেদ, ওই তোর বস তো ইয়াকুব আর আমজাদকে টাকা দিতে চায়নি। আব্বু, কাল সকালে তুমি ওনার বাড়িতে যাও, কান্নাকাটি করো, ভিক্ষা করো, যা খুশি করো, কিন্তু টাকাটা নিয়ে এসো, নাহলে এই পুলিশরা আমাকে প্রাণে মেরে ফেলবে একদম। উনি যত টাকা দিচ্ছেন নিয়ে নাও, 5 লাখ দিলে 5 লাখই নিয়ে নাও, আমি এই পুলিশদেরকে সামলে নেব। ঠিক আছে বাবা, তুই যেমনটা বলছিস হবে। আমি নিজে যাচ্ছি তোর বসের কাছে। স্যার, আমি ওনার কাছে গিয়ে টাকা নিয়ে ইয়াকুব আর আমজাদের হাত দিয়ে নাসিকে পাঠাই। তারপর আমি আর কিচ্ছু জানি না। তোমরা সবাই জড়িত, নিজের ছেলের সাথেও জড়িত। চুপচাপ বলে দে এই ঘাটকে, ভাঙ্গে আর কাদের এরা কারা? সত্যি বলছি, আমি আর কিচ্ছু জানি না স্যার। এ তো আমি পরে বুঝতে পারছি যে সবকিছু নাটক ছিল। জাভেদ ফিরে এসে আমাকে সব বলে। নাটক? এসব তুই নাটক করেছিস? কিন্তু কি কারণে? আব্বু, তুমি এগুলোর মধ্যে বেশি ঢুকো না। এটা আমারই টাকা ছিল যেটা ওর কাছ থেকে বার করতে হতো, কিছু ফেরত দিতে হবে না ওকে। কিন্তু জাভেদ, আমি ওনার কাছে কথা দিয়েছি যে তুই ওনার সমস্ত টাকা ফেরত দিয়ে দিবি। আব্বু, তুমি চিন্তা করো না, এই জালি কাগজের জন্য এমনিও খুব ভয় পেয়ে রয়েছে, বেশি হইচই করবে না ও। আরে জালি কাগজপত্র কি ব্যাপার? এসব সত্যি আমি কিচ্ছু জানি না। সত্যি কোনো জালি কাগজপত্র ছিল না এটাও জাভেদের কোনো নাটক? আমি জানি না স্যার। আমার মনে হয় এই জালি পেপারসের নাটক জাভেদই বার করেছে সুরেন্দ্র বাবুর থেকে পয়সা লোটার জন্য। আর স্যার, সম্ভবত সুরিন্দর ঠিক কথা বলছে। জাভেদ সবসময় শর্টকাটে টাকা রোজগারের ধান্দা করেছে। জাভেদটা এতদিন কোথায় লুকিয়ে বসে আছে? খোঁজো ওকে। জাভেদ আর ইয়াকুবের বাড়ির লোককে ডাকো, ভয় দেখাও, হুমকি দাও, যেভাবে হোক। পালিয়ে পালিয়ে যাবে কোথায়? আমার সাদাসিধে হওয়ার সুযোগটাই ওরা নিল। পুরোটা একটা নাটক। প্রথমে নকল কাগজ দেখিয়ে আমাকে ভয় দেখালো, আর তারপর আমায় লুটে নিল। কে জানে পুলিশ ওকে খুঁজে পাবে কিনা। পুলিশ লাগাতার জাভেদ আর ইয়াকুবের উপর জোর দিয়ে যাচ্ছিল। জাভেদের বাবা পুলিশের হেফাজতে ছিল, আর তাদের বাড়ির ওপরেও লাগাতার নজরদারি জারি রাখা হয়েছিল। জাভেদ আর ইয়াকুব বুঝে গিয়েছিল যে পুলিশ কিছুতেই ছাড়বে না, মামলা সহজে মিটবে না। অবশেষে 2 মাস পর তারা দুজনই আত্মসমর্পণ করে, আর তখনই সামনে আসে চমকে দেওয়ার মতো জোট চুরির ষড়যন্ত্র। কেমন নাটক করলি তুই? তুই বুঝতে পেরেছিস তোর কারণে তোর বাবা জেলে পড়ছে? লজ্জা করা উচিত। সবকিছু পরিষ্কার বলে দে। জাভেদ, কোনো টাইম পাস না করে বলে দে কোন খেলা খেলছিলিস তুই? স্যার, আমি টাকা কামাতে চাইছিলাম। আমি সুরিন্দর বাবুকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বুঝতেই চাইছিল না যে আমরা কত টাকা কামাতে পারি। সোজা মানুষ ছিল, তাই তুই আঙুল বেঁকিয়ে দিলি। শুধু টাকা কামানোর জন্য এগুলো করলি? এই কাদের, ভাঙ্গে আর ঘাড়গে এরা কারা? স্যার, আমি ওটা জানি না স্যার। স্যার 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 বলছি স্যার, আমি সত্যি জানি না স্যার। স্যার, ওরা ওদের সঙ্গে সানা সিদ্দিকি দেখা করেছিল আমার। এখন এই সানা সিদ্দিকিটাকে? স্যার, ও তো সেই মেয়েটা যে আমাদের পাড়াতেই থাকতো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এখন এই সানা সিদ্দিকিটাকে? স্যার, ও তো সেই মেয়েটা যে আমাদের পাড়াতেই থাকতো।
ও তো পাড়া ছেড়ে 1 বছর আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ও নাসিক চলে গেছিল আর আমি প্রায় ওর সঙ্গে দেখা করতাম স্যার। ওই এই রেটটা করবার জন্য কাদের ভাঙ্গের ঘাটকের ব্যবস্থা করেছিল স্যার। কি এরকম করবি তুই? ধরা পড়ে গেলে তারপর কি করবি? কিচ্ছু হবে না, 1 নম্বরের ভিতুও চুপচাপ টাকা বার করে দেবে, আর সাহায্য করলে তোকেও ভালোই টাকা দেবো। চল ঠিক আছে, আমি কিছু লোকের ব্যবস্থা করে দিচ্ছি। সানাই কাদের ভাঙ্গের ঘাটকের ব্যবস্থা করে দিয়েছিল স্যার। পুলিশ আবার নাটক করতে পারবে তো? তোমরা ফাঁসি দেবে না তো? তুমি টেনশন নিও না ভাইজান, এসব রেড ফেডে আমাদের রোজকার ধান্দা। প্রবলেম কি? আমাদের দেখে কি পুলিশ মনে হচ্ছে না? তুই শুধুমাত্র তোর অভিনয়টা ভালো করে করবি, বাকিটা আমরা সামলে নেব। শোনো ভাইজান, হতে পারে ডেট করার সময় ওরা তোমাকে চড় মারতে পারে, তৈরি থেকো। এই যে পেপারটা ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, এটা জালি। স্যার আমি তো শুধু এনার জন্য কাজ করি স্যার, যাইনি বলেন তাই করি, আমি সত্যি কিছু করিনি স্যার। 4 লাখ টাকা দাও, কেসটা আমি বন্ধ করে দেবো। স্যার আমরা নাসিক থেকে গাড়ি ভাড়া করে এখানে চলে আসি সুরিন্দর বাবুর বাড়িতে। অত ভয় দেখানোর আর ধমকানোর পর মাত্র 40,000 টাকা দিলেন স্যার। কি রে শালা ভিখারির বাচ্চা, মাত্র 40 বেরোলো ওর কাছ থেকে। তুমি এত কমে মানলে কেন? আরে এত কান্নাকাটি করলে আমরাই বা কি করতাম? এখন এই কটা টাকা কার মুখে দেবো বলতো? 10,000 তো এই ড্রাইভারই নিয়ে যাবে। তা নয় তো কি, এই 30,000 টাকা ভাগ করলে আর কত থাকবে? একটা কাজ কর, তুই গাড়িটা নিয়ে নাসিক চল, আমি দেখছি তারপর। চল। নাসিক পৌঁছানোর পর আমি একটা নতুন প্ল্যান বানালাম। এ রাজি হয়ে যাবে, আদা জল খেয়ে পড়তে হবে এর পিছনে। যে কোনোভাবে 5 লাখ টাকা তো বার করতেই হবে এর থেকে। তাহলে তো আমাদের ভাগও বাড়বে। হ্যাঁ। আচ্ছা, এত বড় নাটক করেছিলিস, নাসিক থেকে ওদের সাথে এখানে এসেছিস, তাও তুই বলে যাচ্ছিস তুই ওদের 3 জনকে চিনিস না। না স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার, ওরা কোথায় আছে আমি জানি না স্যার, সত্যি জানি না, আমি জানি না ওরা কোথায় আছে স্যার। স্যার আমি বললাম তো, সানা সিদ্দিকি ওদের সঙ্গে আমাকে দেখা করেছিল স্যার। সানা সিদ্দিকি নাসিকে কোথায় থাকে? নকল পুলিশ হয়ে লম্বা হাত মেরেছে শালারা, একজন সৎ সজ্জন ব্যক্তিকে লুটলো। আসল পুলিশকে দেখে ভয় পেয়ে গেলে সানা সিদ্দিকি? কোথা থেকে এনেছো এই নকল পুলিশ? কাদের ঘাটকে আর ভাঙ্গে কারা এরা? সাহেব আমি এদেরকে চিনি না, আমার এক বন্ধু নিয়ে এসেছিল এদেরকে। কোন বন্ধু? ও পুলিশের লোক। পুলিশের লোক? তার মানে তুমি এটা বলতে চাইছো যে আসল পুলিশ তোমাকে নকল পুলিশ জোগাড়ের ব্যবস্থা করে দিয়েছিল? হ্যাঁ সাহেব। নাম বলো তার। ওর নাম নওসাদ খান। কোন পুলিশ স্টেশন? সেটা আমি জানি না, কিন্তু কাছেই ওর অফিস আছে। অফিস? প্রথম পুলিশ দেখলাম যে পুলিশ স্টেশনে নয়, অফিসে বসে জনসাধারণের কাজ করে। চলো দেখা ওর অফিস। প্রথমবার দেখলাম একজন পুলিশের লোক প্রপার্টির ধান্দা খোলা বাজারে করে। চলো। নওসাদ খান? হ্যাঁ সাহেব। কোন পুলিশ স্টেশনে আছো? মানে সাহেব আমি কিছু বুঝলাম না। এই ম্যাডাম বলছিলেন যে তুমি পুলিশে চাকরি করো। না না সাহেব, আমি তো একজন প্রপার্টি এজেন্ট সাহেব। এই যে আশেপাশে সমস্ত থানায় আমার একটু ভালোই চেনা জানা আছে সাহেব। এখানকার লোকেরা এই জন্যই আমাকে পুলিশের লোক ভাবে। কি ব্যাপার সাহেব, কিছু নেবেন? ঠান্ডা বা কিছু? মানে পুলিশের সাথে ভালো জানাশোনা আছে বলে তুমি নিজেকে পুলিশ ভাবতে শুরু করেছো। আচ্ছা একটা কথা বলো, এই কাদের ভাঙ্গে আর ঘাটকে এরা কারা? এরা কারা সাহেব আমি জানি না সাহেব। লাগলো আসল পুলিশের আসল থাপ্পড় এটা।
জেলে চল, আরো খাওয়াবো সাহেব তোকে। বলছি সাহেব, সব বলছি। কামরান সৈয়দ আছে না, ওই 3 জন লোককে পাঠিয়েছিল। কামরান সৈয়দ কে? সাহেব বন্ধু আমাদের সাহেব। নকল পুলিশ কেন চাই? আমার একজন বন্ধু আছে সানা, ওর কয়েকটা লোকের দরকার যারা পুলিশের অ্যাক্টিং করতে পারবে। বল না তোর একটা চাই। না না না, অ্যাক্টার নয়, আমার কয়েকটা লোক চাই যাদেরকে পুলিশ সাজিয়ে নিয়ে যাওয়া যাবে। কেন, তোর বন্ধু কোনো সিরিয়াল বা ফিল্ম বানাচ্ছে? না রে, পয়সা উসুলির ব্যাপার। এই রকম লোক চাই যাকে দেখে একদম পুলিশ মনে হবে, মনে করে নে রেড করাতে হবে এরকম। তার মানে তোর এমন লোকজন চাই যারা আসল পুলিশের মতো রেড করতে পারে। তুই জানিস এরকম লোককে? আমি এরকম কয়েকজন লোককে চিনি যারা আগেও রেড করেছে, একদম আসল অ্যাক্টিং করবে। চল বল, কারা তারা যারা পুলিশের মতন রেড করে? স্যার একটা এনজিও আছে, ওরা সবাই ওখানেই কাজ করে। দেখা কোথায় এনজিও? হ্যাঁ স্যার, আমরা একটা অ্যানালিসিস ব্যুরো চালাই। আমাদের এনজিও বেশ কয়েকবার পুলিশকে অপরাধের বিষয়ে খবর দিয়েছে, আর বেশ কয়েকবার আমাদের লোক ওদের সঙ্গে রেড করতেও গিয়েছে। এই কাদের, ঘাটকে আর ভাঙ্গে, এই 3 জনে আপনাদের সাথে কাজ করে? ওরা এখানকার ভলেন্টিয়ার স্যার। কি হয়েছে সেটা আমরা পরে বলবো। এই সময় ওরা কোথায়? ভেতরে আছে। কিন্তু ব্যাপারটা কি? আপনি ডাকবেন ওদের? কাদের, ভাঙ্গে, ঘাটগে তোমাদের পুলিশ ডাকছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কাদের, ভাঙ্গে, ঘাটগে তোমাদের পুলিশ ডাকছে। পুলিশের অ্যাক্টিং খুব ভালো করো। এখন একটা রোল আমি দিচ্ছি তোমাদের, অপরাধীর। জেলে অ্যাক্টিং করো, চলো। ফাঁসি পুলিশ স্টেশনের পুলিশওয়ালারা মুখ খোলো। আমাদের রেডের ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তাই যখন কামরান আমাদের বলল যে টাকা রোজগার করার সুযোগ আছে, তখন আমরা লোভে পড়ে গেলাম। স্যার 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 খুব বড় ভুল হয়ে গেছে স্যার। ভুল? এবার এই ভুলের সাজা তোমরা 3 জন পাবে। স্যার সমস্ত টাকা কোথায়? সব টাকা খরচ হয়ে গেছে স্যার, আমার কাছে আর নেই। সাহেব আমি মাত্র 25,000 টাকা পেয়েছিলাম। বাকি টাকা কোথায়? আমি জানি না। আমরা এখনো ওর থেকে একটা টাকাও পাইনি। স্যার আমি লোকেদের কাছ থেকে লোন নিয়ে ওকে টাকাটা দিয়েছিলাম, আমায় শেষ করে দিল। আমি তো শেষ হয়ে গেলাম। দেখুন, আমরা আপনার অবস্থাটা ভালোভাবে বুঝতে পারছি। আমরা ওর বিরুদ্ধে চার্জশিট ফাইল করছি। ও তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে। নকল পুলিশ এনে আমাদের ভয় দেখিয়ে ভালোই বোকা বানিয়েছে আমাদের। আর তারপর মিথ্যে কান্নাকাটি করে আমার অনেকগুলো টাকা লুট করে নিল। ভুলটা আমারই। আমার তো প্রথম থেকেই বোঝা উচিত ছিল যে এই লোকটা মোটেই সুবিধার নয়।
যেদিন প্রথম ও আমাকে কুবুদ্ধি দিয়েছিল। বাবা একটু শান্ত হও, আমি জানি যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু ওরা ধরা তো পড়লো। তিনজন ঠকবাজ লোক পুলিশের সঙ্গে কিছুদিন কাজ করার পর এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে একজন জালিয়াতের অপর একজন সরল মানুষকে মিথ্যা নাটক করে লুট করায় সাহায্য করতে তাদের মোটেও ভয় হয়নি। সব অপরাধী এখন আইনের হেফাজতে আছে, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুরেন্দ্র দলবির টাকা এখনো ফেরত পাওয়া যায়নি। সরকারি আধিকারিকদের কোনো কাজ করতে গিয়ে ঘুষ চাওয়াটা তেমন কোনো নতুন বিষয় নয়। আমাদের সকলের জীবনেই কখনো না কখনো এমন ঘটনা নিশ্চয়ই ঘটেছে। আর এই অবস্থায় যখন কেউ পুলিশের ছদ্মবেশে কোনো নিরীহ মানুষের বাড়িতে চড়াও হয়ে তাকে ভয় দেখাতে বা ধমকাতে থাকে, তখন কোনো অপরাধ না করেও সেই ব্যক্তি সেই সমস্যা থেকে সেই মুহূর্তে নিষ্কৃতি পেতে ঘুষ দিতে রাজি হয়ে যায়। এমতো অবস্থায় কোনো মানুষ কি সেই ধমকাতে থাকা অফিসারের কাছে তার পরিচয় জানার আর্জি জানাবে? এভাবে ঘরের ভিতরে চড়াও হওয়া কোনো সরকারি আধিকারিকের কাছে কে পরিচয়পত্র চাওয়ার সাহস দেখাবে? সত্যি বলতে গেলে কেউই না। যার কাছে ক্ষমতা আছে সে তার অনৈতিক ফায়দা নিতে কখনোই বিরত হয় না। সুযোগ পেলেই যে কোনো জায়গায় বেশিরভাগ সরকারি আধিকারিকই তার ক্ষমতার অপব্যবহার করেই থাকে। কখনো সাধারণ মানুষ বা অধস্তন কর্মচারীর উপর নিজের জোর দেখায়, আবার কখনো বিশেষ জায়গায় নিজের ক্ষমতা জাহির করে আনন্দ পায়। যদি কেউ সাহস দেখিয়ে এদের কাছে এদের পরিচয়পত্র চেয়েও বসে, তো সাহস কি করে হলো তোমার? জানো কি করতে পারি আমি? এইসব ধমকির বন্যা বইয়ে দেয় সে। সরকারি কর্মচারীদের সাধারণত আমরা পাবলিক সার্ভেন্ট বা জনতার সেবক বলে থাকি, অথচ বাস্তবে এরা জনতার মালিক হয়ে জনতার সঙ্গে কৃতদাসের চেয়েও জঘন্য ব্যবহার করে থাকে। এই আচরণ ঘৃণ্য তো বটেই, কিন্তু সত্যিটা হলো এটাই আমাদের সিস্টেমের অংশ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি কখনো এমন ব্যক্তির মুখোমুখি হয়ে থাকেন যে সরকারি কর্মচারী হওয়ার দাবি করে আপনার কাছ থেকে মূল্যবান নথিপত্র বা খবরাখবর নেওয়ার চেষ্টা করছে, তাহলে তার থেকে তার পরিচয়পত্র অবশ্যই দেখতে চাইবেন, সতর্ক থাকবেন, আর সেই পরিচয়পত্রটি অবশ্যই ক্রস চেক করবেন। যদি পরিচয়পত্র চাওয়ার ফলে কেউ আপনাকে ভয় দেখায় বা ধমকায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ টুইটার, ফেসবুক ইত্যাদিতে এ ধরনের উৎপীড়নের বিষয়ে অবশ্যই প্রতিবাদ জানান। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সতর্ক থেকে নিজেদের সুরক্ষার দায়িত্ব সবার আগে নিজেদেরই নিতে হবে। জয় হিন্দ।